সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় আলোচনা করব। দশম অধ্যায় আলোচনার বিষয়বস্তু এসো বলকে জানি। আজকে আমরা বল সম্পর্কে আলোচনা করব। আমরা জানি বিজ্ঞানের তিনটা অংশ। বিজ্ঞানের একটা হচ্ছে জীববিজ্ঞান অংশ, একটা রসায়ন বিজ্ঞান, একটা পদার্থ বিজ্ঞান। আজকে আমরা যে অধ্যায়টা আলোচনা করবো সেটা হচ্ছে পদার্থ বিজ্ঞান অংশের। আজকে আমরা এসব বলকে জানি যে বিষয়বস্তুগুলো আমরা আজকে জানতে পারবো সেটা হচ্ছে ধাক্কা ও টানা। সেখান থেকে আলোচনা করবো বল। বল থেকে আমরা পাবো জড়তা ও ইহার প্রকারভেদ। তারপরে আমরা নিউটনের তিনটা সূত্র নিয়ে আলোচনা করব। বিজ্ঞানী নিউটনের তিনটি সূত্র। তাহলে আমরা দেখতে পেলাম আজকে আমরা যেসব বিষয়গুলো আলোচনা করব তা হচ্ছে ধাক্কা ও টানা, বল, জড়তা ও ইহার প্রকারভেদ এবং নিউটনের তিনটা সূত্র। আজকে পুরো আলোচনা জুড়ে আছি আমি মোহাম্মদ ফিরোজ শেখ, সহকারী শিক্ষক, KSB মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পাইকগাছা, খুলনা। প্রথমে আমরা দেখি ধাক্কা ও টানা কি। আমরা যদি কোনো একটা বস্তুকে তার অবস্থান থেকে সরাতে চাই, অর্থাৎ আমরা যদি নিজের কাছে আনতে চাই বা দূরে ঠেলে দিই, তাহলে আমাদের কি করতে হবে? হয় ধাক্কা দিতে হবে, নয় টান দিতে হবে। আমরা এই ধাক্কা এবং টানা ছাড়া কিন্তু এটাকে শেষ করতে পারবো না। তো আমরা যেটা ধাক্কা দেই বা আমরা টান দিই, এটাই হচ্ছে বল। এই ধাক্কা এবং টানা থেকে বলের উৎপত্তি। তো বলের সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি? যা প্রয়োগে কোনো স্থির বস্তুকে গতিশীল করা যায় এবং গতিশীল বস্তুকে স্থির করা যায় তাকে বল বলে। তো ধাক্কা টানা থেকে আমরা বলের সংজ্ঞা পেলাম। আমরা বলের সংজ্ঞা লিখে ফেলি। যা প্রয়োগে স্থির বস্তু গতিশীল হয় এবং গতিশীল বস্তু স্থির হয় তাকে বল বলে। আমরা দেখতে পেলাম যে কোনো স্থির বস্তুকে গতিশীল করতে হলে বা গতিশীল বস্তুকে স্থির করতে হলে আমাদের বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ ধাক্কা ও টান দিতে হবে। তো আমরা বিজ্ঞানী নিউটনের কথা বলছিলাম, তিনি গতি বিষয়ক তিনটা সূত্র দিয়েছিলেন। তো তিনটা সূত্রের এই প্রথম সূত্র থেকে আমরা এই বল সম্পর্কে ধারণা পাই। তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বল সম্পর্কে ধারণা পাই, আমরা একটু সেটা আলোচনা করি। তাহলে প্রথম সূত্রটা কি ছিল? নিউটনের প্রথম সূত্র ছিল বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, অর্থাৎ বাহির থেকে কোনো বল প্রয়োগ যদি না করি, তাহলে স্থির বস্তু সবসময় স্থির থাকবে এবং গতিশীল বস্তুগুলো সুষম দ্রুতিতে চলতে থাকবে। এটা নিউটনের প্রথম সূত্র। তাই বলছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে, তাহলে আমরা প্রথম সূত্রে কি দেখলাম? যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। তাহলে এই যে বল, আমরা বল প্রয়োগ যদি না করি, অর্থাৎ একটা চেয়ার একটা জায়গায় আছে, আমরা যদি ওই চেয়ারটাকে কখনো না সরাই তাহলে চেয়ারটা ওইখানেই থাকবে। বা একটা পাখা চলছে, ওই পাখাটা কিন্তু আমরা ঘুরছে,
ওই ঘোড়ার পাখাটা যদি আমরা বন্ধ না করি তাহলে এই পাখাটা সবসময় ওই গতিতে চলতে থাকবে। তাহলে আমরা এই প্রথম সূত্র থেকে যে ধারণাটা পেলাম যে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় কিন্তু থাকতে চাচ্ছে, বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায়। কীভাবে? আমরা বলছিলাম যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, তাহলে সে ছিল স্থির এবং থাকতেও চাই স্থির। আবার গতিশীল বস্তু বলছিলাম যে ফ্যানটা ঘুরছে, তো এই ঘোরা ফ্যানটা যদি আমরা বন্ধ না করি তাহলে সে কি চিরকাল ঘুরতে থাকবে। তাহলে যে বস্তু যে অবস্থায় ছিল সেই বস্তু ঠিক সেই অবস্থায় থাকতে চাচ্ছে। তাহলে এই যে প্রথম সূত্র, যেটা থেকে আমরা যে ধারণাটা পাই তাকে বলা হয় জড়তা। কি বলা হয়? জড়তা। তাহলে আমরা দেখলাম প্রথম সূত্র থেকে জড়তা ধারণা পেয়েছি। তো জড়তার সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি কোন বস্তু যে অবস্থায় আছে, কোন বস্তু যে অবস্থায় আছে, কোন বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতাটা, থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে জড়তা বলে। অর্থাৎ বলছে কোন বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে জড়তা বলে। তা জড়তাটাকে আমরা পেলাম কোথা থেকে? নিউটনের প্রথম সূত্র থেকে। তাহলে এই অবস্থাটা চেঞ্জ করার জন্য আমাদের যেটা প্রয়োগ করতে হয় সেটা হচ্ছে বল। তাহলে আমরা এই জড়তার প্রকারে দেখব। আমরা দেখলাম যে দুইটা কথা বলি, আমরা বলি যে স্থির বস্তু আর বলি গতিশীল বস্তু। তাহলে জড়তার প্রকারভেদ দুইটা, একটা হলো স্থিতি জড়তা, একটা হচ্ছে গতি জড়তা। আমাদের জীবনে এই স্থিতি এবং গতি জড়তার অনেক ব্যবহার আছে, আমরা প্রত্যেকে এটা অনুভব করি কিন্তু আসলে বুঝতে পারি না কি ঘটছে। তাহলে আমরা আজকে সেটা দেখব যে স্থিতি জড়তাটা কি আর গতি জড়তাটা কি। তাহলে স্থিতি জড়তাটা হচ্ছে কি? স্থির বস্তু সে স্থির থাকতে চাচ্ছে, সেটা হচ্ছে স্থিতি জড়তা। আর গতিশীল বস্তু সে গতিশীল থাকতে চাচ্ছে, সেটা হচ্ছে গতি জড়তা। তাহলে স্থিতি জড়তাটা আমরা সবাই কি বলতে পারি? স্থির বস্তু স্থিতিশীল বস্তু স্থিতিশীল অবস্থা, স্থিতিশীল অবস্থা বজায় রাখার যে প্রবণতা, স্থির বস্তু স্থিতির অবস্থা বজায় রাখার যে প্রবণতা তাকে স্থিতি জড়তা বলে। স্থিতি জড়তা বলে। আমরা কিভাবে এটা প্রমাণ করতে পারি? আমরা প্রত্যেকেই ছোটবেলায় এই খেলাটা সম্পর্কে অনেকে পরিচিত। কিভাবে? আমরা একটা গ্লাস রাখলাম, এই গ্লাসের উপরে আমরা কি করবো? একটা কার্ড রাখবো। আমরা যদি একটা কার্ড রাখি, এরপরে আমরা এই কার্ডের উপরে একটা কয়েন রাখবো। এখন আমরা আমাদের পাশের কেউ বা সামনে কাউকে বলি যে কার্ডটা জোরে টান দাও। তো কার্ডটা জোরে টান দিলে কি হবে? এই কয়েনটা ঠিক এই গ্লাসের মধ্যে পড়বে। তো কেন পড়বে? এটা হচ্ছে এই স্থিতি জড়তার কারণে। স্থিতি জড়তার কারণে কিভাবে? আমাদের এই কয়েনটা এই কার্ডের উপরে স্থির ছিল, তো আমরা যখনই এই কার্ডটাকে টান দিলাম তো কার্ডটা গতিশীল হলো, কিন্তু এই কয়েনটা কিন্তু গতিশীল হয়নি। তো কয়েনটা স্থির থাকতে চায় কিন্তু কার্ডটা গতিশীল হয়ে গেছে। তো সেজন্য এই কয়েনটা নিজের অবস্থাটা বজায় রাখার জন্য
এই গ্লাসের মধ্যে পড়ে যাবে। এটা হচ্ছে স্থিতি জড়তা। এই পরীক্ষাটা তোমরা বাসায় করতে পারো। তারপরে আমরা যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করি বা বেড়াতে যাই, সবাই আমরা কম বেশি বাসে উঠেছি। তাহলে বাসে ওঠার ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল করি যে থেমে থাকা বাস হঠাৎ যখন চলতে শুরু করে, কি থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলো, থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা কি করে, পিছনের দিকে হেলে পড়ে। তাহলে কেন হেলে পড়ে? তাহলে আমরা বিষয়টা দেখি। সেটা হচ্ছে আমরা যখন বাসে বসেছিলাম, বাস স্থির, আমরাও স্থির। এখন বাস যখন ড্রাইভার যখন বাসটাকে শুরু করলো চালানো, তখন বাসটা গতিশীল হলো। তো বাসের সঙ্গে আমাদের আমাদের বাসের যে সিট, সেই সিটের সঙ্গে আমাদের সংশ্লিষ্ট যে অঙ্গটা, সেই অঙ্গটা গতিশীল হলো। তাহলে আমরা ওটা চলা শুরু করলো, কিন্তু আমাদের উপরের অংশটা এটা বাসের সাথে গতিশীল না হয়ে আমাদের যে স্থির ছিলাম, সেই স্থির থাকার কারণে তারা কি করে, আমরা পিছনের দিকে হেলে পড়ি। তো এটাও প্রত্যেকে আমরা অনুভব করছি। আর এই থেমে থাকা বাস এই যে কেন চলতে শুরু করলে আমরা কেন পিছনের দিকে ঝুঁকে পড়ি, সেটা আমরা বুঝলাম। কোন কারণে? এই স্থিতি জড়তার কারণে। আমাদের শরীরটা স্থির ছিল এবং সে স্থির থাকতে চায়। এজন্য যখনই বাসটা চলা শুরু করলো, আমরা সামনের দিকে পিছনের দিকে কি করি, হেলে পড়ি। আমরা স্থিতি জড়তাটা বুঝলাম। এবার আমরা দেখবো গতি জড়তা। ঠিক সেভাবে আমরা গতি জড়তার সংজ্ঞাটাও লিখতে পারি। কোনো গতিশীল বস্তু চিরকাল সুষম গতিতে চলতে চাওয়ার যে প্রবণতা, সে তাকে গতি জড়তা বলে। এই উদাহরণটা আমরা দিতে পারি সেই বাস থেকে। কিভাবে? চলন্ত বাস হঠাৎ ব্রেক করলো। চলন্ত বাস যদি হঠাৎ ব্রেক করে, আমরা কি করি, আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। কেন আমরা ঝুঁকে পড়ি? আমরা এই কারণে ঝুঁকে পড়ি যে আমাদের গতিশীল অবস্থা বজায় রাখতে থাকার যে প্রবণতাটা, বাস চলছে, বাসের সঙ্গে আমরা গতিশীল, কিন্তু হঠাৎ যখন ড্রাইভার ব্রেক করছিল, তখন কি বাসটা থেমে গেল। বাসের সঙ্গে, বাসের সিট সংলগ্ন আমাদের যে অংশটুকু ছিল, সেটা হঠাৎ বাসের সঙ্গে থেমে গেল, কিন্তু আমাদের উপর অংশটা গতিশীল অবস্থা বজায় রাখতে থাকার জন্য আমরা কি সামনের দিকে ঝুঁকে পড়ি। তাহলে এটা হচ্ছে গতি জড়তার উদাহরণ। তারপরে আমরা জানি, যখন কোনো ড্রাইভার গাড়ি চালায়, সে কি করে, তাকে সিট বেল্ট পরতে বলা হয়, এবং টেলিভিশনে আমরা দেখছি বারবার সিট বেল্ট পরতে বলার অনুরোধ করা হয়। কেন বলা হয়? কারণ ড্রাইভার যখন হঠাৎ কোনো কারণে গাড়িটা ব্রেক করবে, তখন সে সামনের দিকে গতি জড়তার কারণে ঝুঁকে পড়বে। ঝুঁকে পড়লে সে যদি স্টিয়ারিং সঙ্গে ধাক্কা লেগে তার কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয় বা কোনো অ্যাক্সিডেন্ট হয়, এই জন্য তাকে সিট বেল্ট পরতে হয়। সিট বেল্ট পরলে সে যদি গতি জড়তার কারণে সামনে ঝুঁকে পড়লেও বেল্টটা তাকে ধরে রাখবে এবং দুর্ঘটনা থেকে রক্ষা পাবে। তাহলে আমরা কি দেখতে পেলাম? জড়তা, নিউটনের প্রথম সূত্র থেকে আমরা যে জড়তার ধারণা পেয়েছিলাম, আমরা যে বলের ধারণা পেয়েছিলাম, আমরা ঠিক সেই জড়তাগুলো ব্যাখ্যা করলাম এবং আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা নিউটনের সূত্রের দিকে যাবো। আমরা প্রথম সূত্র তো পড়েই ফেললাম বল এবং জড়তার সঙ্গে। তো দ্বিতীয় সূত্রটা কি ছিল নিউটনের? দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র ছিল বস্তুর ভর বেগের পরিবর্তনের হার, বস্তুর ভর বেগের পরিবর্তনের হার বস্তু ভরবেগের পরিবর্তনের হার, ইহার উপর প্রযুক্ত বলের
বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ইহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমরা সূত্রটাকে যদি একটু বিশ্লেষণ করি আমরা কি দেখতে পাই? আমরা দেখলাম বস্তুর ভর বেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমাদের এখানে একটা কথা আসছে ভরবেগ। তাহলে ভরবেগ কাকে বলে? আমাদের ভরবেগটাও জানতে হবে। আমরা ভরবেগের একটা সংজ্ঞা একটু লিখে ফেলি। ভরবেগ আমরা আলাদা আলাদা ভরকে জানি, আলাদা আলাদা আমরা বেগকে জানি। তাহলে আমরা ভরবেগ কি জানবো? বস্তুর ভর ও বেগের গুণফল। বস্তুর ভর ও বেগের গুণফল। বস্তুর ভরবেগের গুণফলকে ভরবেগ বলা হয়। ভরবেগ বলা হয়। অর্থাৎ আমরা যদি বস্তুর ভরকে এম দিয়ে প্রকাশ করি, বস্তুর ভরকে যদি আমরা এম দিয়ে প্রকাশ করি, আমরা বেগকে যদি ভি দিয়ে প্রকাশ করি, ভরকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম? এম। বেগকে আমরা প্রকাশ করলাম ভি দ্বারা। তাহলে ভরবেগকে আমরা প্রকাশ করব কি? এম ভি। তাহলে আমরা বস্তুর ভরবেগ সম্পর্কে জানলাম যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার লিখিনি। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ইহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে ভরবেগকে আমরা এমভি দিয়ে প্রকাশ করলাম। আমরা বললাম ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তনটা কিভাবে হয়? অর্থাৎ আমাদের ভরবেগ, অর্থাৎ আমরা যখন গতিশীল হই আমাদের দুইটা বেগ থাকে, আদিতে একটা বেগ থাকে এবং শেষের দিকে একটা বেগ থাকে। তাহলে আমরা আদি ভরবেগকে আমরা প্রকাশ করি এম ইউ দ্বারা, আর যে শেষ ভরবেগকে আমরা এম ভি দ্বারা প্রকাশ করি। অর্থাৎ আমরা যে বেগের কথা বলছিলাম, আদি বেগকে ইউ দিয়ে প্রকাশ করা হয়, শেষ বেগকে ভি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আদি ভরবেগ হচ্ছে এম ইউ আর শেষ ভরবেগ হচ্ছে এম ভি। তাহলে আমরা দেখতে পাই যে কিভাবে আমরা যেহেতু বলছি প্রযুক্ত বলের সমান, অর্থাৎ বস্তুর কি পরিমাণ পরিবর্তন হবে আমরা যদি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করি। এই বল যদি প্রয়োগ করি তাহলে বল প্রয়োগটা কিভাবে হবে? বল প্রয়োগটা হবে বস্তুর ভর এবং বেগের যে গুণফল তার সমানুপাতিক। এই সমানুপাতিক কেমন ভাবে লেখা? এটাকে আমরা সমান সমান হিসেবে বলতে পারি। অর্থাৎ তাহলে আমরা সমান সমান যদি আমরা বলতে পারি তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে কি হয়? প্রযুক্ত বল সমান সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন। প্রযুক্ত বল সমান ভরবেগের পরিবর্তন। প্রযুক্ত বলকে তো আমরা এফ দিয়ে প্রকাশ করি। আমরা জানি বলকে এফ দিয়ে প্রকাশ করা হয়। তাই দ্বিতীয় সূত্রে বলা হয়েছে যে আমাদের যে পরিমাণ বল প্রয়োগ করা হবে তা হবে কিসের সমান? ভর এবং বেগের গুণফলের সমান। তাহলে আমরা প্রযুক্ত বলকে বললাম এফ সমান সমান আছে। আমরা এখানে সমান সমানটা ভালো করে লিখি। ভর বেগের পরিবর্তন। তাহলে আমরা বলছিলাম আদি ভরবেগ হচ্ছে এম ইউ আর শেষ ভরবেগ হচ্ছে এম ভি। তাহলে আমাদের কোনো কিছু পরিবর্তন লক্ষ্য করি, তাহলে পরিবর্তনকে আমাদের দ্বিতীয়টা থেকে প্রথমটাকে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে আমার কি? এম ভি মাইনাস হচ্ছে এম ইউ, এম ভি মাইনাস এম ইউ। আবার কি বলছিলাম আমরা? যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, আমরা যখনই হার বলি, হার কি? হার হচ্ছে সময়ের সাথে পরিবর্তন করা হয়। সময়ের সাথে যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে হার। এজন্য আমাদের কি করতে হবে? এখানে পরিবর্তনের হার যখন বলবো তখন আমাদের টি দিয়ে ভাগ করতে হবে। টি মানে সময়। এরপরে আমরা এখানে দুইটা জায়গায় এম আছে, আমরা কি করতে পারি? এমটা কমন নিতে পারি। এমটা কমন নিলে কি হয়? ভি মাইনাস কিউ আর এখানে আছে টি। এখন আমরা খেয়াল করি আমাদের সমীকরণটা হলো এফ সমান সমান এম ইন্টু
ভি মাইনাস ইউ ভাগ টি। আমরা কি বলছিলাম যে পরিবর্তনের হার যখনই বলবে আমাদের টি করতে হবে। এখন আমাদের এই যে ভি মাইনাস ইউ বাই টি, আমাদের ভি আমরা এখানে আসলো ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে এ সমান সমান আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। আমরা এটা এ সমান সমান লিখতে পারি ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এটা কি? এটাকে বলা হয় ত্বরণ। তার ত্বরণটা কি? সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। কি বলছি? ত্বরণ বলছি। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণের সংজ্ঞা আমরা কি বলছি? সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে, সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে। অর্থাৎ কোন একটা বস্তুতে যখনই সে চলতে শুরু করলো, তার আদি বেগ ছিল ইউ, চলতে চলতে সে সেখানে একটা বেগ প্রাপ্ত হইলো, সেটা হচ্ছে ভি। যেহেতু সময়ের সাথে সে বেগটা পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা বলবো যে ভি মাইনাস ইউ, বেগের পরিবর্তন। প্রথমে একটা বেগ ছিল আদি বেগ, শেষে একটা বেগ ছিল শেষ বেগ ভি। তাহলে আমরা বলছি যখন আমরা বেগের পরিবর্তন বলবো তখন আমরা কি করব? দ্বিতীয় বেগ থেকে প্রথম বেগটাকে বের করব। তাহলে বস্তুটার প্রথম বেগ ছিল আদি বেগ ইউ, শেষ বেগ ছিল আমাদের ভি। তাহলে আমরা পরিবর্তন করলাম ভি মাইনাস ইউ। কিসের সাথে পরিবর্তনটা হচ্ছে? সময়ের সাথে। সময়ের সাথে যেহেতু এর বেগটা পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা বলতে পারি টি। অর্থাৎ আমাদের সমীকরণটা দাঁড়ালো এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে যেহেতু এ সমান কি ভি মাইনাস ইউ বাই টি আছে, আমরা এখানে লিখতে পারি এম এ। তাহলে এইটুকু পরিবর্তন আমরা লিখতে পারি এ। তাহলে আমরা এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে আমাদের যে সমীকরণটা দাঁড়ালো এফ সমান এম এ। তাহলে এফ এ আমাদের কি হয়? এফ এ হয় বল, এম এ কি হয়? ভর, আর এতে হয় ত্বরণ। তাহলে আমরা যে সমীকরণটা প্রতিপাদন করতে চেয়েছিলাম, দেখলাম বল সমান ভর গুণ ত্বরণ, অর্থাৎ এফ ইকুয়াল টু এম এ। এটা একটা গুরুত্বপূর্ণ সমীকরণ। এই সমীকরণ থেকে আমাদের বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করা হয়। সেই সমীকরণে আমাদের কি বল দেয়া, ভর এবং ত্বরণ দেয়া থাকে, আমাদের বলটা নির্ণয় করতে হয়। কখনো কখনো বল দেয়া থাকবে, ত্বরণ দেয়া থাকবে, আমাদের ভর নির্ণয় করতে হবে। অর্থাৎ এই যে সমীকরণটা আমরা লিখলাম এফ সমান এম এ, এফ সমান এম এ, এই এফ সমান এম এ দিয়ে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে আমরা দ্বিতীয় সূত্রটা বলছিলাম যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ইয়ার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমরা ঠিক দেখতে পেলাম যে অর্থাৎ কি পরিমাণ পরিবর্তন হচ্ছে সেটা আমরা বের করতে পারবো তার উপর প্রযুক্ত বল দিয়ে। অর্থাৎ আমরা যে পরিমাণ বল প্রয়োগ করব, ঠিক সেই বল প্রয়োগ করার পরে তার আমরা পরিবর্তনটা দেখতে পাবো যে কি পরিবর্তনটা হয়েছে। তাহলে আমরা দ্বিতীয় সূত্রটাও প্রমাণ করতে পারলাম নিউটনের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র থেকে আমরা যে সমীকরণটা পাইলাম এফ সমান এম এ। এবার হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র কি বলছে? প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, নিউটনের তৃতীয় সূত্র। কি বলছে? প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ আমি একটা ক্রিয়া করলাম, সেই ক্রিয়াতে একটা কি আছে? সমান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া। আমরা এটার সাথেও আমরা পরিচিত। আমরা বাস্তব জীবনে আমরা যে হাঁটাচলা করি, আমরা নৌকা চালাই, তো সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম
যে আমরা যদি নিউটনের তৃতীয় সূত্র না জানতাম তাহলে আমরা হাঁটার কারণটা ব্যাখ্যাই করতে পারতাম না। আমরা মাটিতে দাঁড়িয়ে আছি, তো আমার একটা ভর আছে, এই ভর দিয়ে আমরা একটা বল প্রয়োগ করছি মাটির উপর বল প্রয়োগ করছি এবং মাটিও ঠিক একটা আমাদের বিপরীত একটা প্রতিক্রিয়া দেখাচ্ছে। এই প্রতিক্রিয়া দেখানোর কারণেই কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা যদি এখানে যদি কোনো কর্দমুক্ত জায়গা বা কোনো বালুযুক্ত ঝুরঝুরে জায়গায় যদি আমরা দাঁড়াতে চাই, আমরা কিন্তু সেখানে ঠিকভাবে দাঁড়াতে পারবো না। কেননা আমরা ঠিক যে পরিমাণ বল প্রয়োগ করব তারা ঠিক সমান ও বিপরীত প্রতিক্রিয়া দেখাতে পারে না। সেক্ষেত্রে আমরা ওখানে দাঁড়াতে পারি না, পড়ে যাই। আমরা কাদার মধ্যে হাঁটতে গিয়েও দেখবো বা কোনো বালুর উপরে আমরা দাঁড়াবো বা ঝুরঝুরে বালুর উপরে আমরা যখন দাঁড়াবো দেখবো যে আমরা নিচের দিকে দেবে যাচ্ছি। এর কারণটা কি? এই কারণটা হচ্ছে তারা ঠিকমতো প্রতিক্রিয়া দেখাতে পারছে না। এরপরে আমরা যে হাঁটি, আমরা হাঁটার সময় কি করি? মাটিতে একটা বল প্রয়োগ করি। আমরা যখন হাঁটি মাটিতে একটা বল প্রয়োগ করি, ঠিক মাটি একটা উল্টা প্রতিক্রিয়া দেখায় বল প্রয়োগ করে এবং আমাদের পাটাকে উপর দিকে ছেড়ে দেয়। আমরা যখন উপর দিকে ছেড়ে দেয় তখন আমরা কি হাঁটতে পারি। আবার আমরা অনেকে দেখেছি যে নৌকাতে অনেক সময় আগের দিনে বড় লগি আছে, সেই লগি দিয়ে টেনে নিত। অর্থাৎ কিভাবে? এইটা আমরা লগি মনে করলাম, আমরা এটা যে এখানে পানি ঝরিয়ে রাখবো, আমরা এইখানে বল প্রয়োগ করবো। বল প্রয়োগ করলে ঠিক যে পরিমাণ বল প্রয়োগ করব এই লগি দিয়ে ঠিক ওইখানে যে পানিটা বা ওইটা পিকোবা মাটিটা কি করলো, ওই মাটিটা পানির নিচে একটা বিপরীত প্রতিক্রিয়া দেখাবে এবং আমাদের একটা প্রতিক্রিয়া দেখায় নৌকাটা সামনের দিকে এগিয়ে চলবে। তাহলে এই যে প্রতিক্রিয়া বলটা, এই প্রতিক্রিয়া বলটা সবসময় সমান এবং বিপরীত হয়। এরা কখনো একই বস্তুর উপরে ক্রিয়া করে না। অর্থাৎ এ একটা বস্তু, বি একটা বস্তু। এখন যদি এ যদি বির উপর বল প্রয়োগ করে, বি করবে এর উপরে, আর এ যদি করে এই দিকে বি এর দিকে, বি করবে এর দিকে, অর্থাৎ এ এবং বি। তাহলে আমরা দেখতে পেলাম ক্রিয়া এবং এই প্রতিক্রিয়া বলটা এরা সবসময় বিপরীতমুখী হয়। কি হয়? বিপরীতমুখী হয় এবং এরা প্রত্যেক সময় ভিন্ন বস্তুর উপরে ক্রিয়া করে। একটা বল হচ্ছে ক্রিয়া বল আর একটা হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুইটা ভিন্ন বস্তুর উপরে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুইটা ভিন্ন বস্তুর উপরে ক্রিয়া করে। তাহলে আমরা নিউটনের তৃতীয় সূত্র আমরা ব্যাখ্যা করতে পারলাম। এখন আমরা দ্বিতীয় সূত্র যে F=ma ছিল, এখান থেকে একটা গাণিতিক সমস্যা সমাধান করি। আমরা বলছিলাম যেখান থেকে একটা গাণিতিক সমস্যা পরীক্ষায় আসতে পারে। আমরা দেখি কোন বস্তুর ভর 40 কেজি, এর উপর বল প্রয়োগ করলে ইহার উপর কি পরিমাণ বল প্রয়োগ করলে ইহার ত্বরণ হবে 5 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এখানে একটা গাণিতিক সমস্যা বিভিন্ন পরীক্ষায় গতে 3 মার্ক হিসেবে থাকতে পারে। এমন প্রশ্ন আমরা এখন দেখবো। এই প্রশ্নগুলো সলভ করতে হলে আমাদের সবসময় আর কি কি দেওয়া আছে এটা একটু খেয়াল করতে হবে। আমরা লিখব দেওয়া আছে প্রথমে দেখব ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করি। এখানে কত আছে? 40 কেজি। এবং আমাদের ত্বরণ দেয়া আছে
আমরা এ দিয়ে প্রকাশ করি, দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের কি করছে, কি পরিমাণ বল, কি পরিমাণ বল আমাদের বল নির্ণয় করতে হবে। আমরা লিখব বল F ইকুয়াল হোয়াট। এখন আমাদের সূত্রটা জানি, আমরা লিখবো, আমরা জানি F ইকুয়াল ma। আমরা তো জানি যে বলটা হচ্ছে ভর এবং ত্বরণের গুণফলের সমান। তাহলে ভর কত আছে 40 আর এ হচ্ছে 5, তাহলে 5 0 0 4 5 20 200। তাহলে এখানে কেজি আর একক হয় মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে একত্রে ওই কেজি নিউটন, নিউটন সমান সমান হচ্ছে 1 নিউটন সমান হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ তাহলে আমরা লিখতে পারবো 200 নিউটন। তাহলে আমাদের এই গাণিতিক সমস্যার অ্যান্সার হচ্ছে কত, 200 নিউটন। ঠিক এভাবে বিভিন্ন গাণিতিক সমস্যা আসলে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে কি কি দেয়া আছে সেই দেয়া আছে জিনিসগুলো করে লিখব। দেখার মতো আমরা তো সূত্র জানি। ঠিক এই অঙ্কটায় যদি আমাদের ভর দেয়া ছিল, ত্বরণ দেওয়া ছিল, বল বের করলাম, আমাদের অন্যভাবে আসতে পারতো যে বল দেয়া আছে, ভর দেয়া আছে, ত্বরণটা কি করতে হবে, তার মানে কি বের করতে হবে ত্বরণ। তাহলে আমরা ঠিক এভাবে লিখে এসে আমরা কি লিখবো, F ইকুয়াল ma বা ma ইকুয়াল F, k ইকুয়াল F বাই m, k ইকুয়াল F বাই m। তাহলে আমাদের এভাবে আমরা বলকে ভর দিয়ে ভাগ করলে ত্বরণটা পেয়ে যাব। ঠিক আমাদের যদি এখানে ত্বরণ আর বল দেয়া থাকতো, আমরা কি ভরটাও বের করতে পারতাম। তাহলে আমাদের সমীকরণটা কি হতো, m ইকুয়াল F বাই a। অর্থাৎ এই একটা গাণিতিক কি থেকে, সমীকরণ থেকে আমরা বিভিন্ন মানগুলো বের করতে পারি। আমরা এই গাণিতিক সমস্যাগুলো শিখলাম। আমরা দেখলাম যে ভরের একক হচ্ছে, এই বলের একক হচ্ছে নিউটন। আমরা আমাদের আলোচনার শেষ দিকে চলে এসেছি। আমরা কিছু বাড়ি কাজ দিই এবং এগুলো আমরা নিজের গৃহ শিক্ষক, স্কুল খুললে শিক্ষকদের দিয়ে আমরা এগুলো সলভ করে নিব। কি লিখবো, জড়তা কাকে বলে, জড়তা কাকে বলে, থেমে থাকা বাস, চলতে শুরু করলে, থেমে থাকা বাস চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে গেল, পেছনের দিকে হেলে পড়ে গেল। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে F ইকুয়াল ma প্রতিপাদন করো, আমরা এই তিনটা বাড়ি কাজ দিলাম। আশা করি ক্লাসটায় যা কিছু বোঝানো ছিল আমি সব কিছু বোঝানোর চেষ্টা করছি, তোমরা বুঝতে পারছো আশা করি, এবং এই বাড়ি কাজগুলো নিজেদের শিক্ষকদের দেখাবে। সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।